যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর হামলা ৯ জন নিহত, আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর। হামাস নিরস্ত্র না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র হচ্ছে ওয়াশিংটন বেইজিং শুল্ক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সয়াবিন কেনা বন্ধ করায় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ। ব্যয় সংকোচন ও পেনশন সংস্কারের বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট। অচল বিমান ও গণপরিবহন ব্যবস্থা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আন্তর্জাতিক সময়ের শুরুতেই চাকসুর ভোট উৎসবের খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হলো চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল থেকেই ভোট উৎসব ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী আল আমিন তুষার, শফিকুল আলম, ফেরদৌস লিপি, তারিফ রহমান এবং নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। একটি হলের মধ্যে রয়েছে এখন সোহরাওয়ার্দী যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের এই যে একটি কক্ষ, সেই কক্ষে রয়েছে। এখনও কিন্তু এখন যে ৯টা বাজছে, ৯টা থেকে পুরোপুরি কার্যক্রম শুরু হবার কথা থাকলেও আমরা যতটা ভোটের কার্যক্রম আছে, ভোট গ্রহণের কার্যক্রম শুরু হবে ৯:৩০ থেকে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, ছোটোখাটো আমরা লাইনেও ধরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এবং আপনারা নিশ্চয়ই দর্শক এখন দেখতে পাচ্ছেন যে যেই ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা হচ্ছে এবং এখানে তারা যে তাদের যে কাজকর্মগুলো সেগুলো সেরে নিচ্ছে। যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু তাদের বিভিন্ন প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা তাদের পেছনেই কিন্তু দেখতে পাচ্ছি যেই আলাদা গোপন কক্ষগুলো বা পোলিং হয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং এই প্রতিটা বিল্ডিংয়ের অনুযায়ী আলাদা আলাদাভাবে এখানে রয়েছে এবং ব্যালট বাক্সগুলো কিন্তু এখনও সিল করা হয় নাই। এবং এইখানে যে ব্যালট বাক্সগুলো এখানে কাজগুলো শেষ হয়ে গেলে এবং ভোটার তালিকাও কিন্তু দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিটি কক্ষে আলাদা আলাদা করে যেই ভোটার তালিকাগুলো করা হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর আগের যে দুটি আমরা দেখেছি সেখানের থেকে আলাদা করার জন্য আরও স্বচ্ছতা করার জন্য কিন্তু ভোটার তালিকায় কিন্তু ছবি সহ ভোটার এবং সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং আমরা কিন্তু এই যে স্বচ্ছ যেই ব্যালট বাক্সগুলো রয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো সিল করার জন্য যে র্যাপার সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছি, সেগুলো কিছুক্ষণের মধ্যে করা হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যালট বাক্সগুলো এখানে রাখা হয়েছে। আমরা প্রায় দেখতে পাচ্ছি এখানে 5টি ব্যালট বাক্স রয়েছে, সেগুলো সিল করার কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এমনটা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং পুরো কার্যক্রম কিন্তু সেভাবেই চলছে। এবং দেখতে পাচ্ছেন যে প্রতিটি এখানে এই যে 5টি ব্যালট বক্সের জন্য আসলে 5টি আলাদা আলাদা যে বান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে ওএমআর শিটগুলোর, যেগুলো আসলে ব্যালট পেপার ওএমআরের মাধ্যমে ব্যবহার। এবং এর আগে অন্যান্য যেই হলগুলো রয়েছে সেখানে আমরা অন্যান্য যেই বিশ্ববিদ্যালয়ে যে ঘটেছে সেখানে কিন্তু ক্রস দেওয়া হয়েছিল, তবে এখানে কিন্তু বৃত্ত ভরাট করে যারা আসলে ভোট দিবেন এবং সেখানে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু বাড়তি সময় লাগবে এমনটা আমরা ধারণা করছি এবং শিক্ষার্থীরাও তেমনটা বলছিলেন। তো এই ছিল সোহরাওয়ার্দী হল থেকে, অর্থাৎ আইটি ভবন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী শফিকের কাছে। শফিক, বলা হয়ে থাকে ভোটের প্রাণ বলা হয়ে থাকে ভোটাররা যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে না আসবে, ভোট কেন্দ্রে না আসবে, ততক্ষণ কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট হবে না। সেই ভোটাররা কিন্তু থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে পাহাড়ি এলাকায়। এখান থেকে শহর থেকে যে ভোটার সেটা আমরা দেখতে পাচ্ছি দলে দলের ভোটাররা কিন্তু ক্যাম্পাসে যে প্রধান যে ফটক রয়েছে সেটা দিয়ে ঢুকছে। কিছুক্ষণ আগে 8:30টার দিকে একটি শাটল ট্রেন এসেছে, এখন 9টার দিকে আরেকটি শাটল ট্রেন এসেছে শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীর মানে ভোটাররা, এখানে হাজারো ভোটাররা এখানে এসেছে। আমি জানিয়ে রাখি 27,000 যে ভোটার রয়েছে সেখান থেকে মাত্র 23% ভোটার এখানে শহরে থাকে, আর যে 70% বা 78% মতো ভোটারকে আসতে হয় শহর থেকে, সেই ভোটাররা কিন্তু এই মুহূর্তে আসছেন এবং তাদেরকে যে টহল দল রয়েছে চৌকি বসানো হয়তো প্রধান ফটকে, সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের কার্ড দেখে তাদেরকে ঢোকাচ্ছেন। এই যে শিক্ষার্থীদেরকে প্রবেশের দুটি নিয়ম আছে, একটি হচ্ছে তাদের আইডি কার্ড দেখাতে হবে, না হয় তাদের ভর্তির রিসিট দেখাতে হবে। এটি
ভোটারদের জন্য এই মেসেজটি কিন্তু কর্তৃপক্ষ রেখেছে এবং তাদের নিরাপত্তায় কিন্তু এখানে প্রায় 2000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। পাশাপাশি এই যে ভ্রাম্যমাণ যারা ভোটাররা যাবে তাদের নিরাপত্তা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিন্তু 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে যারা তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তো জানিয়ে রাখি এখানে যে ভোটার রয়েছে সাদা সেখান থেকে কিন্তু প্রায় 11,000-এর মতো নারী ভোটার, সেই নারী ভোটারদের অধিকাংশ কিন্তু থাকে শহরে। সেই শহরে যে শাটলটি আমরা দেখতে পাচ্ছি সেই ভোটাররা কিন্তু আসছেন। তাদের পড়া বলছে যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে 34 বছর পর একটি নির্বাচন হচ্ছে, অর্থাৎ চাকসু নির্বাচন হচ্ছে। সেই চাকসু নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছে, তাদের মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তারা আনন্দ করে কিন্তু গান গেয়ে শাটল ট্রেনে সেই গান গেয়ে তারা কিন্তু এখানে ক্যাম্পাসে আসছেন। তো বলা যায় কিছুক্ষণ ইতিমধ্যে কিন্তু ভোট শুরু হয়ে গেছে, কিন্তু তারা এখান থেকে গিয়ে এই শিক্ষার্থীরা গিয়ে যেতে তাদের যে 5টি যে অনুষদ রয়েছে সেখানে যে 15টির বেশি যে কেন্দ্র রয়েছে সেখানে তারা যাবে। সেখান থেকে কেন্দ্রের সামনে রাখা হয়েছে, সেখানে তারা গিয়ে ভোট দেবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় ভোটারদের নির্বাচন যে প্রাণ, সে ভোটাররা কিন্তু শহর থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে, দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী রিপির কাছে। 9টা 2 মিনিট আগে শাটল ট্রেনটি এসে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা যে শাটল ট্রেনটা সেটা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে পৌঁছেছে এবং শাটল ট্রেনে কিন্তু আমরা আজকে যখন 7:30টার ট্রেনটাতে আসছিলাম তখন কিন্তু দেখেছি যে চাকসুর যে নির্বাচনী হাওয়া তাতে পুরোপুরি জমজমাট শাটল ট্রেন। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিশেষ এই যানবাহনে কিন্তু শিক্ষার্থীদের একটা প্রাণবন্ত আড্ডা থাকে। অন্যান্য সময় দেখা যায় শিল্প, সাহিত্য, পড়াশোনা এসব নিয়ে গল্পগুজব হয়, কিন্তু আজকে পুরো 1 ঘন্টার যে যাত্রা শাটল ট্রেনে, সেই শাটল ট্রেনের অন্যতম প্রধান ইস্যু ছিল চাকসুর নির্বাচন। এবং যখন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি অনেক বেশি এক্সাইটেড ছিল যে তারা আসলে 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা বলছেন যে প্রথম বর্ষে এসেই তারা এরকম চাকসুর মতো একটা নির্বাচন পেয়ে যাচ্ছেন। তারা আশা করছেন যে গণতান্ত্রিকভাবে আজকে নির্বাচনটা শেষ হবে এবং তারা তাদের যে প্রতিনিধি ছাত্রনেতা বাছাই করতে চান তারা কিন্তু সঠিকভাবে বাছাই করতে পারবেন, এমন প্রত্যাশার কথা কিন্তু শিক্ষার্থীরা বলছিল। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 27,000 শিক্ষার্থী রয়েছে তার মধ্যে 11 থেকে 12,000 শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম শহরে থাকে এবং এই যে অর্ধেকের মতো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ে আসার অন্যতম যানবাহন কিন্তু এই শাটল ট্রেন। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে শাটল ট্রেনে প্রায় 11টা শাটল ট্রেন রেখেছে যে আসা যাওয়ার জন্য, যাতে করে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে শহর থেকে আসতে পারে। এবং এর বাইরেও 30টা বাস রেখেছে যেন শহরে যারা শিক্ষার্থীরা আছেন তারা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন এবং তাদের যে ভোট সেটা দিতে পারেন। অর্থাৎ শাটল ট্রেন কেন্দ্রিক যে আয়োজন সেটা আমরা দেখেছি চাকসু নির্বাচন উপলক্ষে কিন্তু বেশ জমজমাট। এবং 9:30টায় 16 থেকে আরেকটি শাটল ট্রেন আসার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা ক্যাম্পাসের আরেক প্রান্তে চলে যাব, সেখানে আমাদের আরেকজন সহকর্মী তারিফ আছেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ঠিক 9টায় আসলে যে ভোট কেন্দ্রটি রয়েছে, আমি আসছি এখন সমাজবিজ্ঞান অনুষদে, এখানে আসলে 4টি ভোট কেন্দ্র রয়েছে। আমরা দেখেছি যে ঠিক 9টা বাজার সাথে সাথেই আসলে ভোট কেন্দ্রগুলোর কক্ষগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে পোলিং অফিসাররা তাদের যেই ভোট নেওয়ার জন্য যেই সরঞ্জাম অর্থাৎ ব্যালট বক্স এবং ব্যালট পেপার সেইগুলো নিয়ে আসলে প্রবেশ করেছে। এবং তার পরপরই আমরা দেখতে পেয়েছি যে ভোটাররা আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে। এবং আমি যেই কেন্দ্রটিতে রয়েছি আসলে এই কেন্দ্রটি মূলত হচ্ছে 4টি নারী হলের শিক্ষার্থীরা ভোটার আসলে এখানে ভোট দিবেন এবং এখানে সর্বমোট ভোটার রয়েছে 6,606টি। এবং আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক 6টাই আসলে ঠিক 9টার পরই আসলে এই যে ভোটাররা তারা বেশ উৎসুকভাবে আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। দীর্ঘদিন পরে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করে আগামী 1 বছরের জন্য তাদের যে কাঙ্ক্ষিত আসলে যে প্রার্থী বা তাদের যে অধিকার আদেশ যে কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এমন কাউকেই তারা আসলে নির্বাচিত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে এই ভোটের প্রয়োগের মাধ্যমে তারা তাদের যেই ভোটাধিকার সেটা তারা প্রয়োগ করবেন। এছাড়া আমরা দেখেছি যে আমি যে কেন্দ্রটিতে রয়েছি পুরো কেন্দ্রটি আসলে নিরাপত্তা বাহিনীর বলয়ে ঢেকে রাখা হয়েছে এবং কোনো বহিরাগত আসলে এখানে প্রবেশ করতে পারবে না এবং শুধুমাত্র ভোটাররাই তাদের যে
ইউনিভার্সিটির বৈধ আইডি কার্ড সেটি নিয়ে আসতে পারবে এবং প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তারা স্লিপ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্লিপ, সেই স্লিপ নিয়ে তারা আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। তো এই ছিল আমার কাছে সমাজবিজ্ঞান অনুষদ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী ব্যবসায়ী প্রশাসন অনুষদ ভবনে আছেন মেহেরিন রিনি। এই মুহূর্তে আমি আছি বিশ্ববিদ্যালয়ের যে বিবিএ অনুষদ, সেই বিবিএ অনুষদে 9টা বাজার কিছু সময় আগে থেকেই কিন্তু এখানে যেই শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু ভিড় জমে গিয়েছে। কতটা উৎসাহ উদ্দীপনার সাথে তারা এই ভোট কেন্দ্রে আসছেন সেটা আমরা দেখেই বুঝতে পারছি। বিশেষ করে নারী যারা ভোটার রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু লক্ষণীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে বিবিএ অনুষদ, এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে 3টি হল, এর মধ্যে 2টি হল এবং দুইটি হল নারী ছাত্রী হল এবং একটি হচ্ছে ছাত্র হল। পাশাপাশি একটি যে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল আছে, তাদের কেন্দ্রগুলো কিন্তু এই বিবি অনুষদে পড়েছে। এই অনুষদে 15টি রুম বরাদ্দ দেওয়া হয়েছে। এই যে এই হলগুলো এবং হোস্টেলের যেই ভোটাররা রয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তারা এখানে আসবেন এবং আমরা কিন্তু 9টা বাজার সাথে সাথে এখানে লাইন দেখতে পেয়েছি। আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন, উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিয়েছেন তাদের যে ভোটটি সেটি দেওয়ার জন্য। তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে নিতে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই অনুষদে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভোটাররা এখানে ভোট দেবেন। 7073 জন ভোটারের কেন্দ্র পড়েছে এই বিবিএ অনুষদে এবং এর মধ্যে প্রীতিলতা হলের 2555 জন ভোটার, বিজয় 24 হলের 2604 জন ভোটার, ফরহাদ হোসেন হলের 1760 জন ভোটার এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে 154 জন ভোটারের কেন্দ্র এখানে পড়েছে। এবং আমরা দেখছি যে যেই 2টি ছাত্রী হলের কেন্দ্র এখানে পড়েছে, আমরা কিন্তু লক্ষণীয়ভাবে ছাত্রীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। ছাত্রদের উপস্থিতি এখনো পর্যন্ত খুব একটা লক্ষণীয় না। 9টা বাজার সাথে সাথেই তারা এই যে ভোট কেন্দ্রের সামনে উপস্থিত হয়েছেন এবং লাইনে দাঁড়িয়ে পড়েছেন যেখানে তাদের কেন্দ্র পড়েছে সেখানে। এই যে চাকসু নির্বাচনে কিন্তু সর্বমোট 27,516 জন ভোটার রয়েছেন, তার মধ্যে প্রায় 11,000ই কিন্তু নারী ভোটার। যদিও আমরা দেখেছি যে প্রার্থীদের ক্ষেত্রে নারী প্রার্থিতার অংশটা ভীষণভাবে কম, লক্ষণীয়ভাবে কম বলা চলে, যেখানে 350 চাকসুতে 350 ছেলে প্রার্থীর বিরুদ্ধে মাত্র 47 জন নারী প্রার্থী হচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে নারী ভোটারদের অংশগ্রহণ কিন্তু আমরা কম দেখছি না। চাকসু নিয়ে বিবিএ অনুষদ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটি সহ বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 9 জন। হামলার মধ্যে আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে আশ্বস্ত করার পরও হামাস নিজে থেকে নিরস্ত্র না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে গাজায় 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। গাজায় 2 বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামাস ইসরায়েল সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন বিশ্বের 28 দেশের নেতা। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই নিজেদের প্রিয় ভূমিতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ট্রাম্পের 20 দফায় যুদ্ধবিরতি চুক্তিতে হামাস ইসরায়েলের সংঘাত শেষ হওয়ার কথা থাকলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলা চালানো হয় গাজা সিটির পার্শ্ববর্তী অঞ্চল সুজাইয়া, উত্তর গাজা, জাবালিয়া সহ বিভিন্ন এলাকায়। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এরই মধ্যে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করায় উপত্যকাটিতে প্রকাশ্যে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ধারণা করা হচ্ছে অভিযুক্তরা হামাস বিরোধী কোনো সংগঠনের সদস্য ছিলেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাস নিরস্ত্র হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের আশ্বস্ত করেছে। তবে গোষ্ঠীটি যদি তা না করে যুক্তরাষ্ট্র প্রয়োজনে বল প্রয়োগ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইসরায়েল জাতিসংঘকে জানিয়েছে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে যে পরিমাণ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে, এখন তার অর্ধেক ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়া হবে। এ সময় হামাস নিহত জিম্মিদের মরদেহ ধীর গতিতে ফেরত দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে গাজা উপত্যকায় আশার আলো দেখা গেলেও পশ্চিম তীরের দখলদারিত্ব বজায় রেখেছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি কারাগার থেকে ফেরা ফিলিস্তিনিদের বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান ও ভাঙচুর চালাচ্ছে তারা। অন্যদিকে গাজা উপত্যকাকে পুনর্নির্মাণ করতে $70 বিলিয়ন প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ। নাসরিন রুমি, সময় সংবাদ। রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত ইউক্রেন। খার্কিভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত 57 জন আহত হন। এমনকি হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির বহরও। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনকে রাসায়নিক ক্ষেপণাস্ত্র টমাহক সরবরাহের বিষয়ে আলোচনার কথা রয়েছে। জ্বালানি স্থাপনা ধ্বংসের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই এবার ইউক্রেনের হাসপাতাল ও জাতিসংঘের ত্রাণবহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাতে খার্কিভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হন। হামলার পর ওই হাসপাতাল থেকে অন্তত 50 জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে খেরসনে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সময় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় রুশ বাহিনী। এতে কেউ হতাহত না হলেও 2টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জাতিসংঘ ও ইউক্রেনের কর্মকর্তারা। খার্কিভে রুশ বাহিনীর হামলাকে সন্ত্রাসী আক্রমণ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বলেন, শীত আসার আগে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করে আসছে রাশিয়া, যাতে বাসিন্দারা বিদ্যুৎবিহীন থাকার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে। এ সময় গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউক্রেনের শান্তির গতি সৃষ্টির নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে খেরসনে জাতিসংঘের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। ইউক্রেন জুড়ে চলমান হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার, যেখানে আলোচনার মূল এজেন্ডায় রয়েছে ইউক্রেনকে শক্তিশালী রাসায়নিক ক্ষেপণাস্ত্র টমাহক সরবরাহের বিষয়। এ ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হবে সেটি, যার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এমনকি মস্কো পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম হবে। এর আগে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হলে ইউক্রেনকে টমাহক সরবরাহের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ নিয়েছে নতুন এক মোড়। যুক্তরাষ্ট্র সয়াবিন কেনা বন্ধ করায় চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এ পদক্ষেপ নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি সমুদ্র পথে মালামাল পরিবহনকারী কোম্পানিগুলোর উপর অতিরিক্ত বন্দরে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে দুই দেশ। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন চলছে বহুদিন ধরে। এমন পরিস্থিতিতে এবার চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শেষ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সয়াবিন কিনছে না, এতে চাষিরা সমস্যায় পড়ছে। বেইজিং এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক বৈরী আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকি প্রতিশোধ হিসেবে চীনের সঙ্গে ভোজ্য তেল এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রই আগে চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে উত্তেজনা বাড়িয়েছে। সেই পদক্ষেপের জবাব হিসেবেই যুক্তরাষ্ট্রের সয়াবিন কিনছে না চীন। যদিও ইলেকট্রনিক্স, গাড়ি ও সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান রফতানিতে নিয়ন্ত্রণ কঠোর করেছে দেশটি। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনায় বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে বেশ কিছু বড় পরিবর্তন ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন মঙ্গলবার থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজগুলোর ওপর অতিরিক্ত বন্দর ফি আরোপ শুরু করেছে। দুই দেশের নেয়া পদক্ষেপের কারণে ওয়াল স্ট্রিটে শেয়ার বাজার সহ বৈশ্বিক বাণিজ্যকে প্রভাবিত করেছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির এই পদক্ষেপে সমুদ্রপথ এখন বাণিজ্য যুদ্ধের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সম্প্রতি চীনের ওপর অতিরিক্ত 100% শুল্ক আরোপের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ রফতানিতে চীনের কঠোর নিয়ন্ত্রণ আরোপের জবাবে এ পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেন তিনি। ঘটনার পরিক্রমায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও খারাপ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ।
সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। সরকারের ব্যয় সংকোচন নীতি ও পেনশন সংস্কারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বিক্ষোভের পাশাপাশি দেশজুড়ে ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে দেশটির বিমান ও গণপরিবহন ব্যবস্থা। স্থানীয় সময় সোমবার সকাল থেকেই দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় বেলজিয়ামের 3 প্রধান শ্রমিক ইউনিয়ন। ব্রাসেলস, অ্যান্টওয়ার্প থেকে শার্লরোয়া সবখানেই জনতার ঢল নামে সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে। এ ঘটনায় বন্ধ করে দেয়া হয় চার্লরোয়া বিমানবন্দর। পাশাপাশি ব্রাসেলস বিমানবন্দরে বাতিল হয় শতাধিক ফ্লাইট। শহরের বেশিরভাগ বাস, ট্রাম ও মেট্রো পরিষেবা বন্ধ হয়ে পড়ায় অচল হয়ে পড়ে জনজীবন। সরকারের ঘোষিত ব্যয় সংকোচন পরিকল্পনায় বেকার ভাতা সর্বোচ্চ 2 বছরের মধ্যে সীমিত রাখা, শিশু ভাতা হ্রাস ও ভ্যাট বৃদ্ধির মতো পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যায়। প্রধানমন্ত্রী বার্ট দে ভেবার সরকারের পেনশন গ্রহণের বয়স ও কর্মদিবস বাড়ানোর প্রস্তাবে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয় দেশটির শ্রমিক ইউনিয়নগুলো। সামরিক ও রেল খাত সহ কয়েকটি পেশার বিশেষ পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত প্রতিবাদের আগুনে ঘি ঢালে। আন্দোলনের মঞ্চে এবিভিভি ইউনিয়নের নেতা থিয়েরি বটসন বলেন, দে ভেভার সরকারের বিরুদ্ধে এই লড়াই কেবল আজকের নয়, গোটা একটি প্রজন্মের। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানির বার্লিনে চলছে ঐতিহ্যবাহী আলোর উৎসব। সন্ধ্যা নামতেই চোখ ধাঁধানো বর্ণিল আলোয় ছেয়ে যায় শহর। দেশি বিদেশিদের পর্যটকদের ভিড়। নরওয়েতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কয়েকদিন পরই এই ঘোষণা দিয়েছে দেশটি। অস্ট্রেলিয়াতেও বন্ধ হচ্ছে দূতাবাস, যদিও নরওয়ে ও অস্ট্রেলিয়ার কোনো দূতাবাস ভেনেজুয়েলায় নেই। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নরওয়েতে দেশটির দূতাবাস বন্ধ করার ঘোষণা দেয়, তবে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি দেশটি। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে জানান, এটি দুঃখজনক ঘটনা। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আমাদের মতপার্থক্য থাকলেও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কয়েকদিন পরই এই ঘোষণা আসে। তবে নরওয়ের নোবেল কমিটির দাবি, এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যা সরকারের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ আলাদা। নোবেল কমিটি মারিয়াকে সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকায় সাধারণ মানুষের সাহসের অসাধারণ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। নরওয়ের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কারাকাস। অন্যদিকে বুর্কিনা ফাসো ও জিম্বাবুয়েতে নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করেছে মাদুরো প্রশাসন। যদিও নরওয়ে ও অস্ট্রেলিয়ার কোনো দূতাবাস ভেনেজুয়েলায় নেই, তাদের কনসুলের সেবা পরিচালনা করা হয় কলম্বিয়া থেকে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা চালানোর অভিযোগ করেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে নোবেল শান্তি পুরস্কার ও দূতাবাস বন্ধের ঘটনা আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের রাজস্থানে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত 19 জন যাত্রী মারা গেছেন। পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে রাজ্যের জয়সলমের থেকে যোধপুরের উদ্দেশ্যে 57 যাত্রী নিয়ে ছেড়ে যায় বাসটি। মহাসড়কে চলমান অবস্থায় হঠাৎ পেছন থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। এ সময়ে চালক বাস থামিয়ে যাত্রীদের নামানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই পুরো গাড়িটি দাউ দাউ করে জ্বলে ওঠে। এতে হতাহত হন অনেকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা পুলিশের। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জর্জিয়ায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছেন। একটি দ্রুত গতির ট্রাক ভ্যানটিতে ধাক্কা দেওয়ার পরপরই তাতে আগুন ধরে যায়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ঘটনাস্থলেই মারা যান। দেশটির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র জানান, স্থানীয় সময় সোমবার আটলান্টা থেকে প্রায় 62 মাইল উত্তর পূর্বে জ্যাকসন কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে তরুণদের মৃত্যুর সংখ্যা। মাদক ও আত্মহত্যা, আফ্রিকায় সংক্রমণ আর দুর্ঘটনা সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন বৈশ্বিক স্বাস্থ্য সংকট। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডির তথ্য বলছে, কমছে গড় আয়ু, বাড়ছে তরুণ বয়সে মৃত্যুর ঝুঁকি। গবেষকদের মতে এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং মানব স্বাস্থ্যের জন্য এক বড় সতর্কবার্তা। বিশ্বে তরুণ ও কিশোর বয়সে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ স্টাডিতে মিলছে এমনই তথ্য। 16,500 বিজ্ঞানীর অংশগ্রহণে করা এই গবেষণায় দেখা যায়, গত 2 দশকে প্রাপ্তবয়স্কদের মৃত্যু কমলেও কিশোর ও তরুণদের মৃত্যু সংখ্যা বেড়েছে প্রায় 14%। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে 15 থেকে 24 বছর বয়সী তরুণদের উপর, যেখানে আত্মহত্যা ও নেশা প্রধান ভূমিকা রাখছে। উত্তর ও লাতিন আমেরিকার কিছু অংশে তরুণদের মৃত্যুর বড় কারণ মাদক ও অ্যালকোহল সেবন, যা প্রায় 35% মৃত্যুর সঙ্গে সরাসরি যুক্ত। একই সঙ্গে মানসিক রোগ, উদ্বেগ ও হতাশার হার তরুণীদের মধ্যে বেড়েছে দ্বিগুণ। গবেষকরা জানান, সামাজিক মাধ্যম, একাকিত্ব ও অর্থনৈতিক চাপ সবকিছুই তরুণদের মানসিক স্বাস্থ্যে ভয়াবহ প্রভাব ফেলছে। এই অবস্থাকে ডিজিটাল যুগের মানসিক মহামারী হিসেবে অভিহিত করছেন তারা। আফ্রিকার চিত্র কিছুটা ভিন্ন। সেখানে সংক্রমণ, ডায়রিয়া ও দুর্ঘটনায় 5 থেকে 14 বছর বয়সীদের মৃত্যু বাড়ছে। 15 থেকে 29 বছর বয়সী নারীদের মৃত্যুর হার ধারণার চেয়ে 61% বেশি। মূলত গর্ভাবস্থা, প্রসব জটিলতা, সড়ক দুর্ঘটনা ও মেনিনজাইটিস মৃত্যুর বড় কারণ হিসেবে উঠে এসেছে। তবে গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বের যত অসুস্থতার ঘটনা ঘটে তার অর্ধেকই প্রতিরোধযোগ্য। উচ্চ রক্তচাপ, ধূমপান, বায়ুদূষণ, স্থূলতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এসব ঝুঁকির প্রধান কারণ। হার্টের রোগ ও ডায়াবেটিস এখন বিশ্বের মোট 2/3 দখল করে আছে। তবু সাম্প্রতিক আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় নিম্ন আয়ের দেশগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলো টিকে থাকা নিয়ে সংগ্রামে আছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চাঁদ ও মঙ্গল অভিযানের পথে আরেক ধাপ এগিয়ে গেল ইলন মাস্কের স্পেসএক্স। টেক্সাস থেকে কোম্পানিটির 11 স্টারশিপ রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। পরীক্ষামূলক এই মিশনের লক্ষ্য ছিল রকেটের পুনঃব্যবহারযোগ্য নকশা যাচাই। মিশনটিকে মানব অভিযানের নতুন মাইলফলক বলছে নাসা। টেক্সাসের স্টারবেজ ঘাঁটি থেকে স্থানীয় সময় সোমবার 6:23 উড়াল দেয় স্পেসএক্সের বিশাল আকৃতির স্টারশিপ রকেট। এর নিচের ধাপে যুক্ত ছিল শক্তিশালী সুপার হেভি বুস্টার, যা রকেটটিকে কক্ষপথে তুলতে প্রধান ভূমিকা রাখে। উৎক্ষেপণের মাত্র 7 মিনিট পর বুস্টারটি সফলভাবে মেক্সিকো উপসাগরে অবতরণ করে। পরীক্ষামূলক এই মিশনে লক্ষ্য ছিল রকেটের পুনর্ব্যবহারযোগ্য নকশা যাচাই। এই ফ্লাইটে কয়েকটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণ, কক্ষপথে ইঞ্জিন চালু এবং রি এন্ট্রির সময় নতুন তাপ প্রতিরোধ আবরণও পরীক্ষা করা হয়। স্পেসএক্স বলছে, এই মিশন ছিল পরবর্তী প্রজন্মের উন্নত রকেট পরীক্ষার আগে শেষ প্রস্তুতি। নাসা জানিয়েছে, এই মিশন চাঁদের দক্ষিণ মেরুতে নামার পথে বড় এক ধাপ। আগামী পরীক্ষাগুলোতে রকেটের নতুন সংস্করণে যুক্ত হবে কক্ষপথে জ্বালানি ভরার ব্যবস্থা ও বিশেষ সংযোগ যন্ত্র, যা দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইলন মাস্ক জানিয়েছেন, 2টি স্টারশিপের মধ্যে মহাকাশে জ্বালানি বিনিময়ের পরীক্ষা হতে পারে 2026 সালে। এরপর 2027 সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচির অধীনে চাঁদে অবতরণের জন্য $300 কোটি চুক্তি পেয়েছে স্পেসএক্স। চীনও 2030 সালের মধ্যে নিজস্ব চন্দ্রাভিযানের ঘোষণা দিয়েছে। ফলে শুরু হয়েছে নতুন মহাকাশ প্রতিযোগিতা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুমড়ো প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতলেন এক প্রকৌশলী। তার উৎপাদিত কুমড়োটির ওজন ছিল 2346 পাউন্ড, প্রায় 1064 কেজির সমান। সেরা প্রতিযোগী হিসেবে $20 পুরস্কার পান তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহরে অনুষ্ঠিত হল 52তম বিশ্ব কুমড়ো ওজন প্রতিযোগিতা। এতে প্রিসিশন পাম্পকিন নামে পরিচিত বিশাল কুমড়ো নিয়ে বিজয়ী হন সান্তা রোজার বাসিন্দা প্রকৌশলী ব্র্যান্ডন ডসন। তার কুমড়োটির ওজন ছিল 2346 পাউন্ড বা প্রায় 1064 কেজি, যা ছোট্ট একটি গাড়ির সমান ভারী। ডসন পেশা ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি রিভিয়ানে কর্মরত একজন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার। তবে শখের বশে গত 5 বছর ধরে তিনি বিশাল কুমড়ো চাষ করছেন। কুমড়ো চাষেও তার পেশাগত দক্ষতা কাজে লেগেছে বলে জানান তিনি। বিশেষ করে পানি ও
ও সার ব্যবহারের ক্ষেত্রে। গত বছর মাত্র 6 পাউন্ডের জন্য হেরে গিয়েছিলাম। এবার লক্ষ্যই ছিল জেতার। পরিবারের সবাইকে নিয়ে চাষাবাদ করেন ব্র্যান্ডন ডসন। 4 ও 2 বছরের সন্তান নিয়ে তিনি নিয়মিত কুমড়ার খেতে যান। প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর মঞ্চে উঠে 2 সন্তানকে কুমড়োর উপর বসিয়ে আনন্দ ভাগ করে নেন। ডসনের প্রিসিশন পাম্পকিন দিনে 50 থেকে 70 পাউন্ড পর্যন্ত ওজন বাড়াতো বলে জানান ব্র্যান্ডন। এবছর প্রতিযোগিতায় বিজয়ের জন্য তিনি পেয়েছেন $20,000 পুরস্কার। আকারে ও ওজনে এটি এমন এক কুমড়ো যা এখন স্থানীয়দের চোখে এক প্রকার বিস্ময় ফলে পরিণত হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। জার্মানির রাজধানী বার্লিনে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে আলোর উৎসব ফেস্টিভ্যাল অব লাইটস। 8 অক্টোবর থেকে শুরু হওয়া বর্ণিল আলোর এই উৎসব চলবে 15 অক্টোবর পর্যন্ত। বার্লিন থেকে ফেস্টিভ্যালের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। মানুষের জীবন, প্রেম, ইতিহাস, জীববৈচিত্র্য, আনন্দ ও বেদনাকে সঙ্গে নিয়ে লেটস শাইন টুগেদার শিরোনামে আলোর উৎসবে মাতোয়ারা জার্মানির রাজধানী বার্লিন। গেল সপ্তাহের বুধবার থেকে সন্ধ্যা নামতেই নগরীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা এবং রাষ্ট্রীয় ভবনগুলোতে লেজারের বর্ণিল আলোর প্রক্ষেপণ নজর কাটছে সবার। উৎসবকে আরো রাঙিয়ে দিতে সন্ধ্যা নামতেই নগরীর সবখানেই বসে সঙ্গীতের আসর। জমকালো এই লাইটস অফ ফেস্টিভ্যালে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে অংশ নেন স্থানীয়রাও। আমি তাজিকিস্তান থেকে এসেছি। প্রতি বছরের মতো এবারও উৎসবে যোগ দিয়েছি লেজার আলো উপভোগ করতে। গত বছর আমি এসেছিলাম, তবে এ বছরের থিমটা ভালো লেগেছে, আবারও আসতে চাই। শহরের প্রায় প্রতিটি স্পটে ঘুরে ঘুরে আমরা আলোর খেলা দেখছি। এখনো আরো অনেক জায়গায় যাওয়া বাকি। ভীষণ ভালো লাগছে সবার সঙ্গে আনন্দে শামিল হতে। আয়োজকরা জানান, লেজারের আলো প্রক্ষেপণের মধ্য দিয়ে মানুষ, সভ্যতা, জীববৈচিত্র্য ও বহুমাত্রিক সংস্কৃতি তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে সব মানুষের মধ্যে সৃষ্টিশীলতাকে জাগিয়ে তুলে একটি শান্তির পৃথিবী গড়ার দিকে এগিয়ে যাওয়া। বেশ কয়েক বছর ধরে বার্লিনের এই লাইট অফ ফেস্টিভ্যাল সবার কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠছে। বৈচিত্র্যময় পৃথিবীর সকল সৃষ্টিকে বুঝতে এবং জীবনকে ক্ষণিকের জন্য হলেও রাঙিয়ে তুলতে এই আলোর উৎসবে যোগ দেওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করছে উৎসবে যোগ দেয়া অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর হামলা, 9 জন নিহত। আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর। হামাস নিরস্ত্র না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।